সালে 5 আগস্টের পর ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে প্রশ্ন, সংশয়, উত্তাপ সবকিছুই ছিল। কেউ বলছিলেন সম্পর্ক ভাঙছে, কেউ আবার বলছিলেন নতুন এক অক্ষ তৈরি হচ্ছে। কিন্তু আজ ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বক্তব্য একটি আলাদা বার্তাই দিচ্ছে। বার্তাটা উত্তেজনার নয়, তবে কি সেটি আজকে ডিকোড করব প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গ, সঙ্গে প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে আলোচক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষরায়। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতার কথা। পরমাশিস, তুমি জানো যে গতকাল আমাদের সেনাপ্রধান গণমাধ্যমে মুখোমুখি হন এবং বেশ কিছু বিষয় তিনি খোলামেলা বক্তব্য রাখেন, এবং এক্ষেত্রে আমরা যেটা কাজ করি, বিশেষ করে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক নিয়ে, যেটি গত 16-17 মাস ধরে আমরা দেখছি যে তীব্রতর একটি কূটনৈতিক জটিলতার মধ্যে এই দুই দেশের সম্পর্ক একেবারে দৃশ্যমান, সেখানে দাঁড়িয়ে আমাদের সেনাপ্রধানের এই বক্তব্যকে তুমি তোমার ভাষায় কিভাবে দেখছো? দেখো, বিষয়টা হচ্ছে আমাদের সেনাপ্রধান যে কথা বলেছেন সেটা থেকে বোঝাই যাচ্ছে যে কোনো বিদ্বেষ ছড়ানো, বলে না চিড়ে ভিজবে না জলে, মানে চিড়ে ভিজছে না, কোনো বিদ্বেষের ফুলকিতেই আগুনেই ভারত বাংলাদেশের সম্পর্ক সরকারি পর্যায়ে নষ্ট হবে না, সেই বার্তা তিনি একেবারে সঠিকভাবে দিয়ে দিয়েছেন। সরকারের সঙ্গে সরকারের যে সংযোগ, যে সম্পর্ক প্রতিনিয়ত রাখার দরকার, সেটা যে ভারতের সেনাবাহিনী রাখছে সেটা তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন। এবং তিনি একথাও জানিয়েছেন যে এটা আমি আগেও বলেছিলাম যে কোনোভাবেই কোনো বিদ্বেষের আগুন দিয়ে দেশের সম্পর্ককে নষ্ট করা যায় না। আর সেটা যদি কোনো সরকারি পর্যায়ে বিষয়টি দেখভাল করা হয়, লালন করা হয় সম্পর্কটাকে, তাহলে সে সম্পর্ক সবসময় চিরন্তন সত্য থাকে। এবং পাশাপাশি দেখতে হবে কূটনৈতিক পররাষ্ট্রনীতি বলে একটা অভিধানে কথা আছে, যেটা মান্যতা দিয়েই গোটা বিশ্বের সমস্ত দেশ চলে। ভারতও তার বাইরে যাবে না, বাংলাদেশও তার বাইরে যাবে না। এবং সেনাপ্রধান তো জানিয়েই দিয়েছেন যে ভারত বিরোধী কোনো শক্তি বাংলাদেশে এই মুহূর্তে কাজ করছে না। সেটা হচ্ছে সেনা, নৌ, বিমান বাহিনী এবং স্থল বাহিনী। ভারত বিরোধী কোনো কাজের ইঙ্গিত তারা পাচ্ছে না, সেটা উনি স্পষ্টতই জানিয়েছেন। এবং শুধু অপেক্ষায় রয়েছে কোন সরকার ক্ষমতায় আসে। একদম দুটো দেশের সঙ্গে পারস্পরিক ভাবে যে সম্পর্ক রাখবে, সরকারি স্তরে রাখা হবে, সেনা তরফেও রাখা হবে, আলাপ আলোচনা চলছে, সমস্ত চ্যানেল খোলা আছে। তো এটা অত্যন্ত একটা প্রাসঙ্গিক পজিটিভ দিক। এবং স্ট্র্যাটেজিক্যালিও দুদেশের সম্পর্ককে সুন্দরভাবে বইয়ে নিয়ে যাওয়ার, যে বহমানতাকে রাখার, বজায় রাখার যে একটা অঙ্গাঙ্গী ভাবে যে একটা বাচনভঙ্গি এবং বক্তব্য, সে কথাই কিন্তু কালকে তিনি তুলে ধরেছেন, যেটা অত্যন্ত সদর্থক দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, সব দিক থেকে সম্পর্ক বজায় রাখার জন্য। দেখো, 5 আগস্টের পর যে প্রেক্ষাপট, অর্থাৎ দুই দেশের সম্পর্কের মধ্যে যে উঠানামা আমরা দেখছি, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, যার নেতৃত্বে রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঠিক এই সময়েই বাংলাদেশ পাকিস্তান সামরিক যোগাযোগ বেড়েছে, তাদের সঙ্গে যৌথ মহড়া কিংবা চীন, পাকিস্তান এবং সম্প্রতি শোনা যাচ্ছে সৌদি আরবের সঙ্গে তারা সামরিক বেশ কিছু চুক্তির বিষয়ে এগোচ্ছে। শুধু তাই নয়, JF-17 যুদ্ধ বিমান কেনার বিষয়টিও আলোচনায় এসেছে এবং পত্রপত্রিকায় আমরা খবর দেখছি। ফলে স্বাভাবিকভাবেই এটা সেনাপ্রধানের সামনে প্রশ্ন ছিল যে দিল্লি কি এই পরিস্থিতিতে অস্বস্তিতে পড়েছে কিনা, বা ভারত এই যে বাংলাদেশের অতি পাকিস্তান প্রীতি কিংবা পাকিস্তানের সঙ্গে বা ভারতের শত্রু রাষ্ট্রগুলো রয়েছে, ভারত যাকে প্রধানতম শত্রু বলে মনে করে, ক্যাটাগরি A, ক্যাটাগরি B, ক্যাটাগরি C, সে প্রত্যেক ক্যাটাগরির শত্রুদের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক সেটি ঘনিষ্ঠ হচ্ছে বলে দাবি করা হচ্ছে বা বিভিন্ন গণমাধ্যমে উঠে আসছে। ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সেনাপ্রধানের কাছে যে প্রশ্ন করা হয়েছিল যে ভারত কি বাংলাদেশের এই সক্রিয়তায় অস্বস্তির মধ্যে পড়েছে কিনা। দেখো, উনি যে কথা বলেছেন সেটা থেকে অস্বস্তিতে ভারতীয় সেনাপ্রধান পড়েছে কিনা সেটা স্পষ্টতই তিনি জানিয়ে দিয়েছেন। যে কথায় তিনি বলেছেন যে ভারত বিরোধী কোনো কার্যকলাপ এখনো তাদের চোখে পড়েনি, বা কোনো সেই কার্যকারিতার উল্লেখ তিনি করেননি, কিন্তু নেই বলেই করেননি। তো স্বাভাবিক, দেখো, বাংলাদেশের সাংবাদিকরা তো প্রশ্ন করবেই। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক হচ্ছে, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হচ্ছে, আমি আগেও বলেছি বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক হচ্ছে। কারুর সঙ্গে কারুর সম্পর্ক গড়া, কোনো জিনিস আদান প্রদান, কেনা, যুদ্ধবিমানই আমি যদি ধরি, তাতে তো ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের এখনো তো কোনো খারাপ জায়গায় যায়নি। এটা প্রশ্ন করেছে সাংবাদিকরা, উনি উত্তর দিয়ে দিয়েছে। কেউ কারুর সঙ্গে সম্পর্ক রাখতেই পারে, অতীতে খারাপ ছিল, ভবিষ্যতে যে ভালো হবে না এমনটা তো কোথাও বলার নেই। চায়নার সঙ্গে ভারতের সম্পর্ক নেই, আমি তো জানি যে ভারতের সঙ্গে চায়নার অনেক রকম বিজনেস পলিসি আছে, কিন্তু আমাদের অরুণাচলে সমস্যা দেখা দেয়,
সেটা একটা পর্যায়, কিন্তু সার্বিকভাবে কি শত্রুতা হচ্ছে? হ্যাঁ, পাকিস্তানের কথা বলবে, সেটা আলাদা পার্ট। পাকিস্তানের সরকারি পর্যায়ে অপারেশন সিঁদুর হয়েছে, এবং পাকিস্তানের সেনাবাহিনী বিরুদ্ধে তো যুদ্ধ ঘোষণা না, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। যদি মনে করে সন্ত্রাসবাদকে তারা মদদ দিচ্ছে, তখন তার প্রতিবাদ হচ্ছে, কিন্তু পাকিস্তানের জনগণের প্রতি তো ভারতের কোনো কোনো বিদ্বেষ প্রতিবাদ নেই। নেই। একদম, তো একদম, একদম। এটা তো স্বাভাবিক। তা এখনো দেখো, পর্যন্ত তেমন কিছু তো ঘটেনি ভারতের সঙ্গে বাংলাদেশের, তো এখনো পর্যন্ত অফিসিয়াল তো কিছুই ঘটেনি। দেখো, আমরা আমরা যদি সেনাপ্রধানের বক্তব্যের কয়েকটা অংশ বিশ্লেষণ করি বা ডিকোড করার চেষ্টা করি, তাহলে তিনি স্পষ্টভাবে বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে, 4-5 মাস আর 4-5 বছর, এবং সেটাই আগে বোঝার প্রয়োজন, এবং সেটাই ভারত ভালো করে দেখছে। কারণ 4-5 মাস হলে সরকারের দৃষ্টিভঙ্গি 4-5 মাসের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, 5-6 বছর হলে সেই সরকারের দৃষ্টিভঙ্গি 4-5 বছর ধরেই থাকবে। সুতরাং এই লাইনটি কিন্তু অত্যন্ত মানে কৌশলগত অবস্থান ভারতে, কারণ ভারত এখানে বলতে চাইছে যে তাড়াহুড়ো নয়, অতিরিক্ত প্রতিক্রিয়াও নয়, বরং আমরা ভারতের দিক থেকে ওয়াচ অ্যান্ড এঙ্গেজ, ভারত দেখতে চাইছে এবং যুক্ত হতে চাইছে, এবং সেটা অবশ্যই ইতিবাচক ভাবে, তুমি যেটা বললে। দেখো, আমি গতকালকেই তোমাকে বলেছিলাম, ধীরে চলো নীতি একটা উত্তেজনামূলক পরিবেশ বাংলাদেশের মাটিতে হয়েছে, সেই জায়গায় একটা সাবধানতা অবলম্বন। এই যে মুস্তাফিজুর রহমান বাদ গেছে, এই খেলা নিয়ে একটা বিতর্ক চলছে, তারা এখানে খেলতে আসবেন না, ভারতের নিরাপত্তার অভাব, কাটা গায়ে নুনের ছিটা, যজ্ঞে ঘি ঢাললে আগুনটা বেড়ে যায়। তো এখন ভারত একটা ধীর চলনীতিতে চলছে, তার কারণ ভারত এবং বাংলাদেশের সম্পর্কের কোনোভাবে যাতে কোনো ভঙ্গুর জায়গায় না যায়, সেটাকে লালন করার জন্য অতি সক্রিয়তা, অতি প্রতিক্রিয়া না আসলেই এখন ভালো। নিরাপত্তা দিয়ে কোনো রকম কোনো বিদ্বেষমূলক পরিবেশ থেকে যদি কোনো কিছু দুর্ঘটনা ঘটে, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, সেটা দুদেশের সরকারি পর্যায়ের ভবিষ্যতে সম্পর্কের ক্ষেত্রে একটা নেগেটিভ জায়গা আসতে পারে। ভারত সরকার ধীরে চলনীতিতে চলছে। আরেকটি খুব গুরুত্বপূর্ণ লাইন উনি বলেছেন, সেনাপ্রধান, বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান পদক্ষেপ কোনোভাবেই ভারত বিরোধী নয়। এই কথাটা কিন্তু হালকা নয়। এর কারণ তিনি অবশ্যই। ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন যে 3 বাহিনীর স্তরে যোগাযোগ চলছে, প্রতিনিধি দল যাতায়াত করছেন, প্রশিক্ষণ এবং কোর গ্রুপ আলোচনা চালু রেখেছেন। অর্থাৎ মাঠে মাঠে যোগাযোগটা কিন্তু এখনো অটুট, যেটা আমরা হয়তো দুই দেশের গণমাধ্যম হয়তো বিষয়টি একেবারেই আমরা স্কিপ করে যাচ্ছিলাম। শোনো, সব জিনিস না প্রকাশ্যে আসে না, আসা উচিত না। এই যে ধরো প্রতি শুক্রবার আমাদের বিদেশ মন্ত্রকের মুখপত্র হয়, কখনো সে আমাদের রণদীপ জয়সওয়াল বা আরো যিনি সেক্রেটারি আছেন তারা বক্তব্য দেন, তারা অবশ্যই ব্রিফ করে, কিন্তু সবটাকে ব্রিফ করে বা সবটাকে কোশ্চেনে আসে? কোশ্চেনে রাইট, আসলেও তার রাইট। উত্তর পাওয়া যায় না। কোশ্চেনে আসে না সবটাই। এটা আসা উচিত না। এটা ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোন পর্যায়ে, কোন কূটনীতিতে জীবিত থাকছে, বাঁচিয়ে রাখার প্রচেষ্টা চলছে, যাতে কোনো রকম সম্পর্কের অবনতি না হয়, সবটা কি লিক আউট করবে? মানে আমি কেন আমি করবে? বলতে একদমই তোমার সঙ্গে আমি একটু টিউনিং মিলাচ্ছি যে কূটনীতির নীরব ভাষা, তাই না? এটা শুধু হ্যাঁ, অবশ্যই। সেনাপ্রধানের এটা শুধু সেনাপ্রধানের বক্তব্য নয়, মানে এটা কিন্তু একটা নীরব ভাষা কূটনৈতিক, যেখানে গত কয়েক মাসে আমরা দেখেছি থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠক, এস জয়শঙ্করের খুব সংক্ষিপ্ত হলেও ঢাকা সফর, রাজনাথ সিং খোদ দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে গিয়ে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ শোকবার্তা করেছেন, তিনি লিখেছেন। শোকবার্তা দিয়েছেন। এবং এই শুধু তাই নয় যে ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মা সম্প্রতি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই ঘটনাগুলো আলাদা আলাদা নয়, এই সব মিলিয়ে একটাই বার্তা দেয় যে দিল্লি কোনো এক রাজনৈতিক শক্তির সঙ্গে নয়, বরং বাংলাদেশের সামগ্রিক জনগণের সঙ্গেই তার যে সুসম্পর্ক সেটি অব্যাহত রাখতে চায়। একদমই তাই। দেরিতে হলেও অনুধাবন করেছে যে ভারত মিসলিড হয়েছে বাংলাদেশের মানুষের কাছে। ভারত সরকার সবসময় বাংলাদেশের সরকারের সঙ্গে, বাংলাদেশের মানুষের পাশে থাকতে চেয়েছে। কেউ সেটা মিসলিড করেছে যে তাদের পক্ষে ভারত সরকার রয়েছে। ভারত সরকার যখন এটা অনুধাবন করলো, অনুধাবনটা কখন করলো? গণ অভ্যুত্থানের পরে। ভারত সরকার যেমন শেখ হাসিনাকে থাকতে আশ্রয় দিয়েছে, এই মুহূর্তে আশ্রয় বলবো, উনি এসেছেন একটা অপ্রীতিকর পরিস্থিতির মধ্য দিয়ে এসেছেন, রয়েছেন, এবং বলেওছে ভারত সরকারের তরফ থেকে উনি নিজের ইচ্ছায় এসছেন, নিজের ইচ্ছায় চলে যাবেন, আহ্বানও নেই, বিসর্জনও নেই। কিন্তু ভারত বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে সম্মান দিচ্ছে। মানে ভারতের সরকার বাংলাদেশের নির্বাচন সম্পর্কে স্পষ্টতই মন্তব্য করেছে, অবাধ, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক পরিবেশ আমরা
আমরা দেখতে চাই এবং তার জন্য ভারত পাশে আছে, বার্তাও দিয়েছে। তো সেই জায়গা থেকে তো সম্পর্ক কিভাবে টিকিয়ে রাখা হবে, কিভাবে চলবে, গতি প্রকৃতি কিরকম কি হবে, যতটুকু জানানোর প্রয়োজন ততটুকুই জানানো হয়। আর বিদ্বেষের কথা বলছো, বিদ্বেষের কথা কিছু কিছু পরিবেশ তো তৈরি হয়, হয় না যে তা না, সেইগুলো সরকারি পর্যায়ে মানে সেই ঘা শুকোনোর চেষ্টা করা হয়। এই যে ধরো সেনাপ্রধান বক্তব্য দিয়েছেন বাংলাদেশ সম্পর্কে, সে সম্পর্কে উনি যে দিয়েছেন, এ কি সরকারের তরফে সবুজ সংকেত নেই? আমার তো মনে হয় আছে, তাকে দিয়েই বলানো হয়েছে। একদম এটা আমার একদমই তাই। ধারণা, তাই হয় ইউজুয়ালি। দেখো আমরা কি কি দেখেছি, আমরা কূটনৈতিক স্তরে টানাপোড়েন দেখেছি, কিন্তু সেনাপ্রধান যে বক্তব্য দিলেন, একটা অফিসিয়াল স্টেটমেন্ট যে দুই দেশের সেনাদের মধ্যে যে কানেক্টিভিটি সেটি অক্ষুণ্ণ রয়েছে, এবং দায়িত্ব নিয়ে তিনি বললেন যে বাংলাদেশ ভারত বিরোধী বা বিদ্বেষী নয়। কিন্তু আমরা আমাদের গণমাধ্যমেও আমরা দেখেছি যে গণমাধ্যমের যে ভূমিকা, সেই ভূমিকাও কিন্তু বিভিন্ন সময়ে শুধু মিসলিডই করেছি। তার মধ্যে যেমন আমাদের কলকাতার এক শ্রেণীর গণমাধ্যম রয়েছে, বিশেষ করে ডিজিটাল ভার্সন, ঠিক বাংলাদেশের এক শ্রেণীর গণমাধ্যম, এবং যে গণমাধ্যমের ডিজিটাল ভার্সনে আমরা কিন্তু খবরকে অপভ্রংশ করে আমরা জনগণের সামনে তুলে ধরছি। সম্পর্ক কূটনৈতিক ভাবে টানাপোড়েন হলেও সেনাপ্রধানের সঙ্গে বা সরকারের সুসম্পর্ক আমরা দৃশ্যমান দেখেছি। বাণিজ্যিক ক্ষেত্রেও যে কিছু ক্ষেত্রে যে আমরা বিভিন্ন রিপোর্ট পাচ্ছি, তাতে বাধা অবশ্যই রয়েছে, বাধা হয়েছে কিছু ক্ষেত্রে, কিন্তু সামগ্রিকভাবে বাণিজ্যের যে ভলিউম সেটি বেড়েছে। অর্থাৎ রাজনীতিতে টানাপোড়েন থাকলেও অর্থনীতিতে কিন্তু এই ঢাকা এবং দিল্লি বা দুই দেশের মধ্যে যে বাস্তব একটি সম্পর্ক, সেটি কিন্তু এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। তবে সবশেষ ধাক্কার কথা বলতেই হবে পরমাশিস, যেটি নিয়ে আমরা গত কয়েকদিন ধরে আমি তুমি বা প্রথম কলকাতা পুরো এডিটোরিয়াল টিম সোচ্চার, মোস্তাফিজ ইস্যু। সবটা কিন্তু মসৃণ হয় না। যখন কোনো সম্পর্ক কোনো উত্থান পতনের মধ্যে দিয়ে এগোয় এবং যে কোনো জিনিস একটি চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে এগোয়, সেটা অনেক বেশি পোক্ত এবং বিশ্বাসযোগ্য হয়। মোস্তাফিজুর রহমান ইস্যুতে ভারত বাংলাদেশের সম্পর্কের ধাক্কা লেগেছে, এটা নিঃসন্দেহে সবাই স্বীকার করবে। তবে এখানে লক্ষণীয় যে এই সমস্যাকে প্রকাশ্যে বড় না করে বরং ব্যাকডোরে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের জন্য কিন্তু ইতিমধ্যে আমাদের কাছে যা খবর, সেটি ঢাকা এবং দিল্লি ইতিমধ্যেই যে ব্যাকডোর, আমরা যেটা বলি যে পর্দার আড়ালে বসে বা একেবারেই প্রকাশ্যে নয়, অনেকটা গোপনে বসে ঢাকা দিল্লি বিষয়টিকে সর্ট আউট করার চেষ্টা করছে। কারণ এই এই সিদ্ধান্তটি ক্রিকেটীয়র মধ্যে আর সীমাবদ্ধ থাকেনি, সেটি দুই দেশের কোটি কোটি ক্রিকেট ভক্তদের হৃদয়ে গেঁথেছে এই মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া এবং সামগ্রিকভাবে পরে টি-20 বিশ্বকাপ থেকে ভারতকে উপেক্ষা করে শ্রীলঙ্কাকে ভেন্যু হিসেবে বাছাই করা বাংলাদেশের সরকারের বা বাংলাদেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে যে নিরাপত্তা ইস্যুটিকে সামনে আনা হয়েছে। আশা করা যায় যে সেই বিষয়টিও আশা করি খুব শিগগিরই সমাধানের দিকে এগোবে। তবে পরমাশিস, এই দুই দেশের দায়ও কিন্তু আছে। বিষয়টা যদি এইভাবে বলি, এই যে মুস্তাফিজের ইস্যুটা, যে আবেগে আঘাত লেগেছে, গরিমায় আঘাত লেগেছে, বাংলাদেশ যে স্ট্যান্ড পয়েন্ট দিয়েছে সে দেশের ক্রীড়া উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা, আমি আগেই বলেছি, যেহেতু আমরা ভারত বাংলাদেশের সম্পর্ক নিয়ে কথা বলি, তারা তাদের দেশের প্লেয়ার, তাদের দেশের গরিমা, তাদের সেন্টিমেন্ট, তাদের ঐতিহ্য কথা ভেবে, দেশের কথা ভেবে, দেশের মানুষের সেন্টিমেন্টের কথা ভেবে, নিরাপত্তার কথা ভেবে তারা ভারতে খেলতে আসতে রাজি নয়। আমি বিশ্ব নাগরিক হিসেবে এবং আমিও যদি আমার দেশকে ভালোবাসি, যে স্ট্যান্ড পয়েন্ট থেকে আমি ভালোবাসি, সেই স্ট্যান্ড পয়েন্টে যদি দাঁড়িয়ে কথা বলি, আমি পুরো সমর্থন জানিয়েছিলাম যে বাংলাদেশ যে সিদ্ধান্তটা নিচ্ছে এটা অবশ্যই সমর্থনযোগ্য। এটা আমার দেশের ক্ষেত্রে হলে আমিও করতাম। এখন দেখতে হবে এই যে ক্রিকেটকে কেন্দ্র করে যে বিশ্বজনীন যে আবেগ, সে আবেগের একটা আঘাত এসছে। একটা ক্রিকেট প্লেয়ারকে টিম থেকে বাদ দেওয়া মানেই, যারাই ক্রিকেটকে ভালোবাসে, ক্রিকেট যারা খেলে, যারা ভালোবাসে, তাদের সকলের কাছে এটা আঘাতপ্রাপ্ত মনে হবে। কেন মনে হবে? আজকে যদি আমি আগেও বলেছি যে আমাদের দেশের প্লেয়ারকে যদি এরকম করতো, আমরা ঠিক সেম স্ট্যান্ড পয়েন্ট নিতাম। তারপর আমি গতকালকে বলেছিলাম যে এই ইস্যুতে এটা এখন ক্রিকেট কন্ট্রোল বোর্ড, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বা বিসিবির থেকে তো পুরো তাদের দেশের সরকারের ব্যাপারটা চলে গেছে। এটা সরকারি পর্যায়ে অন্তরালে থেকে যদি এই সমাধান সূত্র বেরোনোর পথ আছে, এটাকে যদি আমি এই পথটা বেরোনোর যদি একটা পদক্ষেপ মনে করি, যে বিদ্বেষের থেকে, যে ইস্যু থেকে একটা বিদ্বেষের আগুন ছড়ায়, বিদ্বেষের মনোভাব ছড়ায়, বা ইন্টেলিজেন্স যদি বলেও থাকে এই 16 মাসে বাংলাদেশের বিরুদ্ধে ভারতে একটা বিদ্বেষমূলক মনোভাব তৈরি হয়েছে, যেখানে উগ্রবাদ কার্যকারী কিছু ভূমিকা নিচ্ছে, সেটা বাংলাদেশে হয়েছে, ভারতেও হচ্ছে। কিন্তু সেই জায়গা থেকে এই যে গতকালকে যে সেনা প্রধানের বাংলাদেশ সরকার সম্পর্কে, অন্তর্বর্তী সরকার সম্পর্কে যে মনোভাব পোষণ করা হয়েছে, এটা অনেকটা সম্পর্কে কভার করবে, শান্তিপূর্ণ সহাবস্থান কভার করবে। একদম, তুমি যেটা বলছিলে যে বিদ্বেষ, এই দায় কিন্তু দুপক্ষকেই নিতে হবে। দুই দেশই এক শ্রেণীর বিদ্বেষমূলক
কণ্ঠ রয়েছে, প্রতিদিন সেই সম্পর্ককে বিষিয়ে তুলছে। কিছু সিদ্ধান্ত হ্যাঁ, দিল্লি সেটা থেকে তো দায় নিতেই হয়, সেটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। দিল্লি থেকে এসেছে, কিছু ঢাকা থেকে। এই দায় কিন্তু এক পেশে নয়। পরমাশিস, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি এত সময় জুড়ে আমাদের সঙ্গে ছিলে। শেষ করব প্রিয় দর্শক, আজ যখন বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন সামনে, দুই পক্ষই বুঝেছে এই মুহূর্তে উত্তেজনা নয়, স্থিতিশীলতা জরুরি। সেই জায়গা থেকেই ভারতের সেনাপ্রধানের বক্তব্যকে একটি ইতিবাচক বিশ্বাসমূলক বার্তা বলেই মনে করছেন কূটনৈতিক মহল। বার্তাটি স্পষ্ট, দিল্লি আতঙ্কিত নয় আর ঢাকাও বিচ্ছিন্ন নয়। সম্পর্ক বদলাচ্ছে, এটা বাস্তবতা, কিন্তু ভাঙছে না। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক প্রসঙ্গের বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। হ্যাঁ, আর এই ভিডিওর কোন মন্তব্যের সঙ্গে বা পুরো ভিডিওর মন্তব্যের সঙ্গে আপনি সহমত বা ভিন্নমত রয়েছেন কিনা সেটি প্রতিদিনকার মতো মন্তব্যের কলামে লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করবেন। আর এই চ্যানেলে আজকেই নতুন এলে পুরনো ভিডিও দেখে ভালো লাগলে চ্যানেলটি লাইক বা সাবস্ক্রাইব করতে পারেন। আর আমাদের ভিডিও প্রতিদিন নিয়মিতভাবে ইউটিউব এবং পরে ফেসবুকে আপলোড করা হয়। দেখার আমন্ত্রণ রইল। নমস্কার। নমস্কার।